প্রথম পর্যায়ের আলোচনা শেষে আমি আবার একটু নিচে নেমে আলোচনাটাকে দীর্ঘায়িত করতে চাচ্ছি। এ তো গেল আমাদের ভারতবর্ষের কথা। ভারতবর্ষ এক বিশাল দেশ, যেটা বর্তমান হিসাবে পৃথিবীর বৃহত্তম জনবহুল দেশ, এবং এই দেশে 32টারও বেশি রাজ্য রয়েছে। এই 32টা রাজ্যে আবার 32 জন দাদা রয়েছে, জমিদার রয়েছে, নেতা রয়েছে। আপনারা তাদেরকে যে কোনো ভাষাই বলতে পারেন, তাতে আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই। এবার দেখুন, বিহারে বিভিন্ন রাজতন্ত্রের পরিবর্তন করলো, জঙ্গলরাজ হলো, নীতিশবাবু আসলেন। নীতিশবাবু এসে কিছুটা হলেও বিহারের হাল ধরলেন, সঠিক করলেন। তারপরে এবার তিনিও আর গণতন্ত্র পছন্দ করেন না। আমাদের পশ্চিমবাংলার শ্রীমতী ব্যানার্জি বহুত চেষ্টা করেছিলেন, বহুত আন্দোলন করেছিলেন, অগ্নিকন্যা নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছিলেন। এসবই সেই সময়, এক সময় যখন জমিদার প্রথাকে তুলে দিয়ে গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়, তখন উনার নাটকটা ঠিক সঠিকই ছিল এবং সঠিকভাবে চালিয়ে গেছিলেন। এখন যখন উনি জনগণের সমর্থন পেয়ে গেলেন, জনগণ ওনাকে বিশ্বাস করতে শুরু করলেন, উনি নিজে মুখ্যমন্ত্রী তো হলেনই, দেশের কোনো সিস্টেম, কোনো দপ্তর, কোনো ডিপার্টমেন্টে আইন আদালত বলতে আর রইল না। আর উনি হয়ে গেলেন দেশের জমিদার। অর্থাৎ উনি দেখবেন, ভোটের নির্বাচনে হোক, দান খয়রাতির নির্বাচনে হোক, সেখানে গিয়েই উনি ডায়লগ করেন, আপনাদের কত দেব, আর কত লাগবে, আর কত দিলে ঠিক থাকবেন, আর কত দিলে খুশি হবেন, আরও দেব। কিন্তু উনি একবারও ভাবে না যেটা জমিদারি রাজ চলছে না, এটা গণতান্ত্রিক রাজ চলছে। এখানে গণজনের পয়সা আগে বিধানসভায় পাস করাতে হবে, দুর্গাপূজায় কত টাকা দিলে সেটা ঠিক হবে, সেই বিধানসভায় যেটা পাস হবে তুমি মাত্র সেটা গণমাধ্যমে হোক, সংবাদ মাধ্যমে হোক, সেটা শুনিয়ে দিতে পারো। এ যেন প্রত্যেকটা নেতার তার বাপের সম্পত্তি, মুখ্যমন্ত্রী হলে তো কথাই নাই। এবার এইভাবেই দেখুন, যে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা নিজের দায়িত্ব কর্তব্য পালন করে করেছেন, তাদের ভোটের বাক্সে জনগণ মনে না রাখলেও মানুষ